হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? সেই ভয়ঙ্কর রাতে কি হয়েছিল পার্ট 2 নিয়ে আইসা পড়ছি। তো গল্প শুরু করার আগে কিছু কথা, তোমরা বেশি বেশি কমেন্ট করতেছো যে ভাই রাফি আমি শুধু তোমার পার্ট 19-এর পর আর কেন দাও নাই, তুমি এই চ্যানেলে গল্প দেওয়া শুরু করো। তো রাফি আমি শুধু তোমার এই গল্প নিয়ে আমি নিচে একটা ভিডিও বানাই থুয়েছি আমার এই চ্যানেলেই, তোমরা যারা যারা দেখো নাই দেখে নিবা। তো রাফি আমি শুধু তোমার গল্প দিমু দিমু না এমন কোনো কথা নাই, দিমু। তোমরা যদি এই মাসের মধ্যে মানে আজকে তো 1 তারিখ, যদি 30 তারিখের আগে এই চ্যানেলে 30কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো, তারপরে রাফি আমি শুধু তোমার গল্প দিমু। তো তোমাদের কি হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, প্রত্যেকটা ভিডিও তোমরা শেয়ার করে দিবা। চ্যানেলে যদি 30কে সাবস্ক্রাইবার হয়, রাফি আমি শুধু তোমার গল্প দিমু পার্ট 20 থেকে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, 30কে সাবস্ক্রাইবার হওয়ার পর রাফি আমি শুধু তোমার গল্প আসবো। তো তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা। তো আজকের গল্প শুরু করা যাক। আত্মগোপন করে রাস্তায় বসবাস করি, মেয়েটার মুখে এমন কথা শোনা মাত্রই সেখানে সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। রাফি বলল, কি তুই সেই নাফসি যার ভয়ে থরথর করে কাঁপতো সবাই, যার কথা শুনে মানুষের পেটের ভাত হজম হয় না? হ্যাঁ, আমি সেই নাফসি। তার মানে আমার বউ একজন ক্রিমিনাল? বিশ্বাস করেন রাফি, আমার পেটে সন্তান আসার পর আমি সব কিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করছি, কিন্তু কিন্তু কি এখন আর সেটা হবে না? কেন হবে না? কারণ এরা আমাকে নিয়ে যেতে এসেছে। যদি না যাই তাহলে জানি না আমার সন্তানকে কি করবে। এইসব শুনে রাফি সবাইকে উদ্দেশ্য করে বলল, শোনেন, একটি মেয়ে তার অতীত ভুলে সুন্দর একটি জীবন যাপন করতে চায়, আপনারা প্লিজ তার কোনো ক্ষতি করবেন না। আমরা তো ক্ষতি করতে আসি নাই, আমরা একে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কিন্তু কেন? একে ধরিয়ে দিতে পারলে আমরা পুরস্কার পাবো, তাতে আমাদের জীবনের চাকা ঘুরে যাবে। কত টাকা লাগবে আপনাদের বলুন? 50 কোটি টাকা লাগবে। যদি তুমি দিতে পারো তাহলে একে এখানেই ছেড়ে দেব। এত টাকা কোথায় পাবো বলেন? তাহলে চুপচাপ থাকো। এই নাফসি, আমাদের সঙ্গে চল, না হলে তোর সন্তানকে গুলি করে মেরে ফেলবো। হ্যাঁ আমি যাব, কিন্তু তোমরা আমার সন্তানকে আগে আমার কাছে ফিরিয়ে দাও। আমরা পাগল নাকি? কেন? তোর বাচ্চাকে তোর কাছে দিলেই তো আমরা শেষ হব এখানে। আমি কিছু করব না, তোমরা চাইলে আমাকে বেঁধে রাখতে পারো। মেঘা, যার অরিজিনাল নাম হলো নাফসি, তো এখন থেকে তাকে নাফসি নামেই ডাকবো। তো নাফসি এবং সন্ত্রাসীর এমন কথাবার্তা শুনে সেখানকার পুলিশ, মিম এবং রাফির মায়ের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। সবাই শুধুমাত্র তাদের দিকে নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। এই তোরা সবাই নাফসির হাত এবং চোখ ভালোভাবে বাঁধ, কোনোভাবেই যেন পালাতে না পারে। আর নাফসি, তুই যদি একটু চালাকি করিস তাহলে তোমার সন্তান এখানেই শেষ হবে, ঠিক আছে? এরপরে দুজন লোক নাফসির হাত এবং চোখ বেঁধে ফেলে। তখন নাফসি বলল, প্লিজ এখন আমার সন্তানকে ওর বাবার কাছে ফিরিয়ে দাও। নাফসির কথা মতো সন্তানটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হলো। তখন নাফসি বলল, রাফি আমাকে ক্ষমা করে দিও এত কিছু লুকানোর জন্য, কিন্তু বিশ্বাস করো সব ভুলে আমি তোমার সঙ্গে নতুন করে বাঁচতে চেয়েছিলাম, সেটা আর হলো না। আমার সন্তানটিকে দেখে রাখিও, তাকে কষ্ট দিও না। একটি কথা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি যেদিন আমাকে ধর্ষণ করছিলে না, সেই দিন চাইলে আমি তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তোমাকে মারিনি। কেন জানো? কারণ তার আগে থেকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। শাশুড়ি মা, আমাকে ক্ষমা করে দিয়েন। রাফির মা বলল, এভাবে বলিও না, তুমি খারাপ কাজ করো নাই। যারা খারাপ কাজ করছে তুমি তাদের নিজের হাতে শাস্তি দিয়েছো মা, তবু এটা আইনের চোখে অপরাধ। আপনি আমার সন্তানটিকে দেখিয়েন, আমি ফিরে আসব। হ্যাঁ অবশ্যই দেখব, আমার একটা মাত্র নাতি। এই অনেক কথা বলছিস, এখন চল আমাদের সঙ্গে, না হলে এখানে সব লন্ডভন্ড করে ফেলবো। হ্যাঁ যাচ্ছি। রাফি আবারও বলতাছে, আমি ফিরে আসব, তুমি আমার জন্য একটু অপেক্ষা করিও। তোমার জন্য আমি চিরকাল অপেক্ষায় থাকব। শুনে খুশি হলাম আমি। কথাটি বলে কান্না করতে করতে নাফসি সেখান থেকে লোকগুলোর সঙ্গে একটি মাইক্রোবাসে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের লোকগুলো বলতে থাকে, এতগুলো সন্ত্রাসী আমাদের চোখের সামনে ধুলো দিয়ে চলে গেল আর আমরা কিছুই করতে পারলাম না। তাই তো আবার সেই নাফসিকে আমরা সাহায্য করলাম। হেই নাফসি, তুমি কি ভিডিও দেখতেছো? কথাগুলো বলে তারা আশ্চর্য হতে থাকে। গাইস, আপনাদের একটু বিনোদন দিলাম। যাই হোক, আবার গল্প শুরু করা যাক। নাফসি চলে যাওয়ার পর রাফি সবাইকে নিয়ে বাসায় চলে আসে এবং ভাবতে থাকে সে এখন কি করবে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা পরে মিম বলে উঠলো, শোনো রাফি, চিন্তা করিও না। আরে চিন্তা করব না তাহলে কি করব?
সব কিছু ঠিক হয়ে যাবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বুঝছো? তুমি তো একটু আগে চাইছিলা নাফসির হাত থেকে রক্ষা পেতে, এখন যখন রক্ষা পেলে তখন আবার চিন্তা করছো কেন শুনি? আরে আমার সন্তানের এখন কি হবে? কি আর হবে? আমি তো আছি নাকি? তোমাকে ছেড়ে তো আর যাচ্ছি না। তুমি পারবে আমার সন্তানকে মায়ের ভালোবাসা দিয়ে মানুষ করতে? পারবে তাকে সন্তানের মতো দেখতে? হ্যাঁ পারবো। তাহলে তুমি আজ থেকে আমাদের বাসা থেকে ওর যত্ন নিও নিজের হাতে, কেমন? আরে পাগল নাকি? ওরা তো নাফসিকে মেরে ফেলার জন্যই নিয়ে গিয়েছে, বুঝছো? তুমি কেমনে জানলা ওকে মেরে ফেলবে? নাফসিকে নিয়ে যাওয়ার সময় একটি ছেলে কাকে জানি ফোন দিয়ে বলল, বস কাজ হয়েছে, আমরা একে মেরে ফেলেই আপনার কাছে আসব। বাহ! আরে রাফি শোনো, তোমার আর আমার যে তারিখে বিয়ে হওয়ার কথা ছিল না, ওই তারিখে হবে আমাদের বিয়ে। তোমার বাসায় জানিয়ে দিও, কেমন? রাফি বলল ঠিক আছে। ওইদিকে নাফসিকে তারা একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে তার চোখের বাঁধন খুলে দেয়। সঙ্গে সঙ্গে নাফসি দেখতে পায় যে তার নিজের বাবা গুলি নিয়ে একটি চেয়ারে বসে আছে। নাফসি জিজ্ঞাসা করলো, বাবা তুমি? কথাটি বলা মাত্রই ওর বাবা সেখানেই নাফসিকে, বাবা তুমি আমাকে হত্যা করার জন্য কিডন্যাপ করছো? নাফসির কথাটি শেষ হওয়ার আগেই ওর বাবা একটি গুলি করে, যেটা নাফসির হাত ছেদ করে চলে যায়। ছি বাবা ছি, তোমাকে দেখে আমি সত্যি ঘৃণা হচ্ছে। নিজের মেয়েকে কেউ এভাবে মারতে পারে? কিসের মেয়ে? কার মেয়ে? কেন আমি তোমার মেয়ে নাফসি? আমাকে চিনতে পারছো না বুঝি? তুই আমার মেয়ে না মানে? ওর বাবা হাসি দিল। হাসতাছো কেন বাবা তুমি? শোন তবে, তোকে আমি ছোট্ট থাকতে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস না হলে আমার কিছু করার নেই। তোকে কুড়িয়ে পাওয়ার পরে ভেবেছিলাম তোকে অনেক বড় সন্ত্রাসী বানাবো, কিন্তু তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। তখন নাফসি বলল, আমি ছোট্ট থেকেই তোমাকে বাবা বলে জেনেছি, বাকিটা জীবন বাবা বলেই জানবো। বিশ্বাস করো বাবা, এই সব খুন খারাপি আমার আর ভালো লাগে না। আমি সুন্দরভাবে জীবন গড়াতে চাই। এই কথা শুনে নাফসির বাবা হাসলো। যেই মানুষ তারপর বলতে থাকলো, যেই মানুষটি একবার এই লাইনে আসে সে কখনোই আর ভালো পথে যেতে পারে না। ঠিক তুইও পারবি না কখনো। তারপর নাফসি বলল, জানো বাবা, আমার সন্তান আছে একটি, দেখতে বেশ অনেক সুন্দর। এইসব শোনার জন্য তোকে এখানে নিয়ে আসিনি। বল আমার সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা করলি? তখন নাফসি বলল, কখন করলাম এমনটা শুনি? তখন তার বাবা বলল, তুই আমাকে কিছু না বলে কেন আত্মগোপনে চলে গেলি? জানিস আমার ব্যবসায় কতটা লস হয়েছে তোর জন্য? আমি ভালো হতে চেয়েছিলাম জানো। তোমার লোকজন আমাকে এখানে নিয়ে না আসলে আজকে আমার বিয়ে হতো। কি? হ্যাঁ আমার বিয়ে হতো। বাহ, বিয়ের আগে যারও সন্তান নিয়েছিস, এটা তোর কাছে আশা করি নাই। বাবা প্লিজ আমাকে যেতে দাও, আমার সন্তান কান্না করতেছে মনে হয়। হ্যাঁ যাবি কিন্তু লাশ হয়ে। প্লিজ বাবা আমাকে মেরো না, আমি মারা গেলে আমার সন্তান স্বামীর কি হবে বলো তুমি? তোকে একটা কাজ দিব, সেই কাজটা যদি সম্পূর্ণ করতে পারিস তাহলে তুই মুক্তি পাবি। কি কাজ সেটা বলো? তোকে একজনকে মেরে ফেলতে হবে, যদি মারতে পারিস তাহলে তুই মুক্তি পাবি। প্লিজ মেরে ফেলার কথা বলিও না, কারণ এইসব আর ভালো লাগে না। তাহলে এখন তোকে শেষ করব, তারপর তোর সন্তানকেও শেষ করব আমরা। বাবা তুমি এমন কেন? একটু কি দয়া মায়া নেই তোমার মনে? হ্যাঁ না নেই, তুমি তো এমন ছিলে না। এই বাজে কথা বন্ধ কর আর শোন তোকে কি করতে হবে। তখন নাফসি বলল, আমি কাউকে মারতে পারবো না। ঠিক আছে, আমার লোকজনরাই তোর সেই জারজ সন্তানকে তাহলে মেরে ফেলুক। কথাটি শুনেই নাফসি তার পালিত বাবার পা ধরে কান্না করে করে সন্তানের জীবনটা ভিক্ষা চায়। শোন, এটাই শেষ কাজ তোর জীবনের। এর পরিবর্তিতে তোকে আর কোনোভাবে আমি বিরক্ত করব না, কথা দিলাম। কাজ শেষ, তুই তোর মতো জীবন গড়াতে পারবি। বাবার মুখে এমন কথা শুনে নিজের সুখের জন্য নাফসি রাজি হয়ে যায় কাজে। তো তারপর নাফসি বলল, বাবা কাকে মারতে হবে? নাফসির বাবা বলল, তোর শাশুড়িকে মেরে ফেলতে হবে, মানে তোর জামাইয়ের মাকে মারতে হবে। কি বলো এইসব বাবা? হ্যাঁ এটাই করতে হবে তোকে 1 সপ্তাহের ভিতরে। না এটা কখনোই সম্ভব না, উনি আমার শাশুড়ি মা, অনেক ভালো একজন মানুষ। তারপর নাফসির বাবা বলল, এত কিছু জানতে চাই না আমি। হ্যাঁ কি না? তারপর নাফসি বলল, আগে বলো রাফির মায়ের সঙ্গে তোমার কিসের শত্রুতা আছে? এত কিছু জানার দরকার নেই তোর, প্লিজ বলো বাবা। সময় হলে সব জানতে পারবি তুই, এখন যেটা করতে বলছি সেটাই করবি, ওকে? তখন নাফসি বলল, না এটা করতে পারবো না আমি। নাফসির বাবা বলল, কেন? কারণ উনি আমার স্বামীর মা, ওনাকে মেরে নিজের সংসার নিজে ভাঙতে পারবো না আমি। ঠিক তখনই নাফসির পালিত বাবা বলে উঠল,
তুই যে রাফির বাবা আজহার চৌধুরীকে মেরে ফেলছিস, এটা যদি রাফি জানে তাহলে কি সংসার হবে? মানে আমি কবে ওর বাবাকে মারলাম? তারপর নাফসির বাবা বলল, কয়েক বছর আগে যে 20 জনকে হত্যা করছিস তার মধ্যে একজন রাফির বাবাও ছিল। কি? হুম। তখন নাফসি বলল, না, এটা আমি বিশ্বাস করি না, আমি কখনোই ওর বাবাকে হত্যা করতে পারি না, সব কিছুর প্রমাণ আছে আমার কাছে। এখন যদি তুই রাফির মাকে হত্যা না করিস তাহলে সব কিছু ওরে বলে দেব। বাবা, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছ? হ্যাঁ, সেটাও ভাবতে পারিস। ঠিক আছে, ওর মাকে হত্যা করব, কিন্তু ওর মায়ের দোষ কাহিনীটা কি সেটা আগে বলো আমাকে। ওর মা ছোট্ট বাচ্চাদের কিডনি, চোখ, ব্লাড এগুলো ডাক্তারের সাহায্যে অপারেশনের মাধ্যমে বের করে নিয়ে অন্য দেশে বিক্রি করে। কথাটি শুনেই নাফসি কেমন জানি আকাশ থেকে মাটিতে পড়ে গেল। কি বলো বাবা তুমি? হ্যাঁ, আমি যা বলতাছি সব সত্যি বলতাছি, একটা সময় তুই এগুলো বুঝতে পারবি। আর শোন, আরেকটি কথা, তোর এই বাবা কখনো ভালো মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেয় না। নাফসি বলল, আমার বিশ্বাস হয় না, তুমি মনে হয় কোথাও ভুল করতাছো। ওর মা ভীষণ সহজ সরল একটা মানুষ। নাফসির বাবা বলল, বেশি দেরি করিস না, এমনটাও হতে পারে তোর সন্তানের সাথে বিপজ্জনক কিছু, বিপদের মধ্যে আছে তোর সন্তান। নাফসি বলল, ওরা কখনোই ওদের নাতির সঙ্গে এমনটা করতে পারবে না, যতই হোক ওটা ওদের নাতি। নাফসির বাবা বলল, বেশি বোঝা আমি পছন্দ করি না, আজ বাসায় চলে যা আমার লোকের সঙ্গে, কাল আবার কথা হবে। না, আমি বাসায় যাব না। নাফসির বাবা বলল, তাহলে কোথায় যাবি? জানি না। নাফসির বাবা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারল। আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। এই তোরা এর হাত পা বেঁধে বাসায় নিয়ে যা। নাফসির বাবার কথা মতো তারা নাফসিকে হাত পা বেঁধে বাসায় নিয়ে চলে যায়। আর অন্যদিকে মিম রাফিকে বলে, শোন, আমি বাসায় বলছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ের ব্যবস্থা করার কথা। ওরা বলছে এই শুক্রবার আমাদের বিয়েটা দিবে। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, তাড়াতাড়ি হলে পরবর্তীতে নাফসি আসলে আর কোনো সমস্যা করতে পারবে না, কারণ তখন আমরা স্বামী স্ত্রী হব। গুড আইডিয়া। মিম বলল, রাফি, তোমার বাচ্চাটি কোথায়? দেখতাছি না তো। রাফি বলল, আমার মা ব্যবস্থা করছে, তোমাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে আরো ভালো। তো এইভাবে 2টি দিন কেটে যাওয়ার পর নাফসির বাবা নাফসির কাছে এসে জানায়, শোন নাফসি, রাফির বিয়ে শুক্রবার, ওই দিনেই ওর মাকে মেরে ফেলতে হবে। নাফসি বলল, কি? কার বিয়ে? নাফসির বাবা বলল, রাফির বিয়ে মিম নামে একটি মেয়ের সঙ্গে মনে হয়। নাফসি বলল, আমি বিশ্বাস করি না। নাফসির বাবা বলল, তুই তো কিছুই বিশ্বাস করিস না, যখন সত্যিটা নিজের চোখে দেখবি সেই দিন ঠিকই বুঝবি। না, রাফি আমার সঙ্গে এমনটা করতে পারে না বাবা, সেটা শুক্রবারই দেখতে পাবি, রেডি হয়ে নে, সামনের শুক্রবার। কথাটি বলে নাফসির বাবা চলে যায়। আর নাফসি ভাবতে থাকে কি হচ্ছে এগুলো তার সঙ্গে। এরপরে এইভাবে আরও 2 দিন যাওয়ার পর সেই কাঙ্ক্ষিত শুক্রবার চলে আসে। আজ নাফসির অনেক মিশন, তাই নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। অন্যদিকে রাফি ও মিম বেশ আনন্দ, কারণ আজ তাদের বিয়ে। তো সারাদিন প্রস্তুতি নেওয়ার পর নাফসি যখন রাতে গোপনে রাস্তা দিয়ে বিয়ে বাড়িতে ঢুকতেছিল, এমন সময় দেখে যে সেই রাস্তায় তার দেখতে পায় ছোট্ট একটি বাচ্চার লাশ পড়ে আছে। বাচ্চাটির সামনে গেলে নাফসি দেখতে পায় এটা আর কারো সন্তান না, এটা তো আমার সন্তান। নিজের সন্তানকে এমন অবস্থা দেখায় মাত্রই কোলে তুলে নেন। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আবার চমকে ওঠেন, কারণ এর তো চোখ, কিডনি কিছুই নেই শরীরে। মনে হচ্ছে নিজের সন্তানকে এমন অবস্থায় দেখতে হবে, সেটা কখনোই ভাবতে পারে নাই নাফসি। রাগান্বিত হয়ে আবার একটু সামনে এসে দেখতে পায় যে তার সন্তানের মতো আরও অনেকের সন্তান এখানে পড়ে আছে। এই সব দেখে নাফসির বাবার কথা মনে হয়, সত্যিই তো আমার বাবা কোনো মিথ্যা কথা বলেনি। নাফসি তার মনকে হিংস্র করে ভিতরে ঢুকে সবাইকে মেরে ফেলবে, সন্তান হত্যার প্রতিশোধ নেবে। কথাটি বলেই হন করে বাড়ির ভিতর ঢুকে পড়ে। বাড়ির ভিতর ঢুকা মাত্রই দেখতে পায় রাফি ও মিমের বিয়ের কাজ সম্পূর্ণ করতেছে কাজী। নাফসি চিৎকার করে বলল, যাদের নিজেদের জীবনের মায়া আছে তারা এই বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাও, না হলে সবাইকে মরতে হবে। কথাটি শোনা মাত্রই সেখানে হইচই লেগে যায়। ক্ষণিকের ভিতরেই অনেক লোক পালিয়ে যায়। ওইদিকে নাফসিকে দেখা মাত্রই মিম এবং রাফি দুজনেই থরথর করে কাঁপতাছে। একরাশ ভয় নিয়ে রাফি জিজ্ঞাসা করলো, নাফসি, তুমি এখানে? বুঝলাম না। নাফসি বলল, সব বুঝবি, ধৈর্য ধর। দেখো নাফসি, আমি মিমকে বিয়ে করতেছি শুধুমাত্র আমাদের সন্তানের ভালোর জন্য। সাথে মিমও বলে উঠলো,
হ্যাঁ হ্যাঁ নাফসি, তোমার সন্তানকে নিজের সন্তানের মতো দেখাশোনা করার জন্যই এই বিয়েটা করতাছি, কারণ তোমার জীবনটা রিস্কি। তোমার কিছু হলে তোমার সন্তানকে কে দেখাশোনা করবে তুমি বলো? নাফসি বলল, তাই তো, অবশ্যই তোরা দুজন সঠিক কাজ করতাছিস। এখন একটু আমার সন্তানকে দেখাও, আমি এখান থেকে চলে যাব। সন্তান দেখার কথা শুনেই রাফির মায়ের মুখটি মলিন হয়ে গেল। রাফি এই কথা শুনে ওর মাকে বলল, মা নিয়ে আসো আমার সন্তানকে, ওকে দেখেই নাফসি চলে যাবে। রাফির মা বলল, না, সন্তান দেখা হবে না, আমি চাই না নাফসিকে দেখে আমার একমাত্র বংশের প্রদীপ কষ্ট পাক। রাফি বলল, কি বলো মা? হ্যাঁ, যা বলতাছি সেটাই। নাফসি বলল, আমার সন্তানকে আমার সামনে নিয়ে আসুন, না হলে এখানে সবাইকে মেরে ফেলবো। রাফির মা বলল, তোমার এমন কথায় আমরা ভয় পাই না, বুঝছো? নাফসি বলল, ঠিক আছে। কথাটি বলে নাফসি রাফির মায়ের পায়ে একটা গুলি করে। এটা দেখা মাত্রই সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। নিজের মাকে এমন অবস্থায় দেখে রাফি নাফসিকে আঘাত করার জন্য আসবে, আবার নাফসি বলে উঠল, এক পা সামনে আগালেই তোর মাকে চিরকালের জন্য পৃথিবী থেকে সরিয়ে দিব। এখনো সময় আছে, আমার সন্তানকে আমার সামনে নিয়ে আস, আমি একবার দেখে চলে যাব। নাফসির মুখে এই কথাটি শুনে সবাই বলতে থাকে, প্লিজ আপনি ওনার বাচ্চাকে নিয়ে আসুন, না হলে আমাদের সবাইকে শেষ করে ফেলবে। মিম বলল, প্লিজ আন্টি, বাচ্চাকে নিয়ে আসুন। বলছি না আমার নাতিকে এর হাতে তুলে দিব না, এর হাতে বংশের প্রদীপ গেলে ধ্বংস হয়ে যাবে। আশ্চর্য মা, যেখানে আমরা সবাই মারা পড়ছি সেখানে তুমি এমন কথা কেন বলছো? তখন নাফসি বলল, কেন বলছে শুনবি? রাফি বলল, হ্যাঁ বলো। তার আগে অন্য একটি কথা বলি, শোন। আমি নাফসি তোর বাবাকে খুন করছি। কেন করছি জানিস? তোর বাবা একটা খারাপ লোক ছিল, মানুষের টাকা মেরে খাওয়া তার ধান্দা ছিল, এই জন্য খুব খারাপভাবে মেরে ফেলছি। ঠিক সেইভাবে আজ তোর মাকেও মেরে ফেলবো, সবাই শুধুমাত্র দেখবি। রাফি বলল, কি তুই আমার বাবার খুনি? নাফসি বলল, হ্যাঁ। তুই এতটা খারাপ মানুষ সত্যি আমি ভাবতে পারছি না। নাফসি, আরে তোরা তো আমার থেকে বেশি খারাপ, আমি তো শুধুমাত্র খারাপ মানুষকে মেরে ফেলি, তোরা তো এই সমাজের ভালো মানুষগুলাকে মেরে ফেলিস, তাদের রাস্তায় নামিয়ে দিস। এখন বল, খারাপ আমি নাকি তোরা? তোর বাবা এত টাকা পয়সা, তোদের বিলাসিতা, এই সবের কারণ কি জানিস? তখন রাফি বলল, এত কিছুর কারণ জানতে চাই না, তুমি কেন আমার বাবাকে মারার পর মাকে মারতে চাও সেটা বলো। কারণ তোর মা একটি খুনি, যে কিনা সমাজের কাছে ভালো মানুষ সেজে থাকার অভিনয় করে। একদম বাজে কথা বলবা না আমার মাকে নিয়ে, আমার মায়ের মতো ভালো মানুষ একটিও হয় না, বুঝছো? তখন নাফসি হাসলো। তখন রাফি বলল, আরে হাসো কেন, এখানে আমি হাসার কথা বলছি আমি? নাফসি বলল, তোর মা কতটা ভালো মানুষ সেটা তোর মাকে জিজ্ঞাসা করে দেখ। রাফি বলল, মা, নাফসি এসব কি বলতাছে? নাফসি বলল, তোর মা একজন কিডন্যাপার, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিডনি, চোখ, রক্ত এইসব অপারেশনের মাধ্যমে বের করে অন্য দেশে বিক্রি করে। রাফি বলল, তুমি বলবা আর আমি বিশ্বাস করব? তারপর নাফসি বলল, জানিস সেই দিন আমাকে কারা কিডন্যাপ করছিল হাসপাতালের সামনে থেকে? রাফি বলল, কারা করছিল? নাফসি বলল, তোর এই শয়তান মা আমাকে কিডন্যাপ করছিল, তোর মা আমাকে মেরে ফেলতে চায়। তারপর নাফসি আরও বলল, আমার পিতার ঠিক নেই, আমি চেয়েছিলাম আমার সন্তানের অন্তত পিতার পরিচয় থাকবে, কিন্তু তোরা আমার সন্তানকেও শেষ করে দিলি। তোদের মনে কি একটুও মায়া জন্মায়নি এই ফুটফুটে বাচ্চাটির জন্য? হঠাৎ এমন কথা শোনা মাত্রই সেখানে থমকে গেল সবাই, কারণ কি বলছে এসব নাফসি? রাফি বলল, কি নাফসি, এমন কথা বলতাছো কেন? তারপর নাফসি বলল, তোরা আমাকে ঘরের বউ হিসাবে মেনে নিবি না সেটা মানলাম, কারণ আমি একজন খারাপ মেয়ে, কিন্তু আমার নিষ্পাপ সন্তানকে হত্যা করলি কেন? কি ছিল তার দোষ? সে তো ছিল নিষ্পাপ। রাফি বলল, কি আমার সন্তানকে মেরে ফেলছে? নাফসি আবারও বলল, হ্যাঁ, তোর এই মা আমার সন্তানকে এই পৃথিবীতে থাকতে দেয়নি, ওর ফুটফুটে চোখ দুটো তুলে ফেলছে, কিডনি বের করে নিয়েছে। নাফসির মুখে এমন বেদনাদায়ক কথা শুনে সবার চোখের কোণায় পানি চলে আসলো। তারপর রাফি বলল, মা, তুমি কি সত্যি আমার সন্তানের সঙ্গে এমন করছো নাকি? নাফসি মিথ্যা বলতাছে। রাফির কথা শোনার পরও সে নিশ্চুপ হয়ে আছে, না দিচ্ছে কোনো উত্তর। তারপর রাফি বলল, মা, তোমার এই নিশ্চুপ থাকাটা কি সত্যি, এটা বুঝবো? তুমি আমার সন্তানকে হত্যা করছো? তারপর রাফির মা বলল, হ্যাঁ, আমি হত্যা করছি, কিন্তু ওটা তোর সন্তান না, এই সন্তানের আসল বাবা হচ্ছে। গাইস, পরিচয়টা লোডিং রাখলাম, সময় হলে সব কিছু সামনে আসবে। তারপর রাফি বলল, না, এটা আমারই সন্তান। রাফির মা বলল, বলছি না এটা তোর সন্তান না, এত কথা বলিস কেন? হ্যাঁ,
তারপর রাফি বলল তাহলে কি ডাক্তার সেই দিন রিপোর্ট ভুল দিয়েছিল আমাদের? রাফির মা বলল হ্যাঁ। রাফি বলল কিন্তু একটি ডাক্তার কিভাবে ভুল রিপোর্ট দিতে পারে আমাদের শুনি? রাফির মা বলল আমি ডাক্তারকে টাকা খাওয়াইছিলাম, এই কারণে সে আমার কথা মতো রিপোর্ট দিয়েছে। রাফি বলল কি, কিন্তু কেন এমনটা করলা তুমি? রাফির মা বলল কারণ বাচ্চাদের কিডনি, চোখ, রক্ত এইগুলো একটু বেশি দামে বিক্রি হয়। তারপর রাফি বলল ওহ, তার মানে নাফসি সব সত্যি কথা বলছে, সেই দিন তুমি নাফসিকে কিডন্যাপ করছিলে? রাফির মা বলল হ্যাঁ। রাফি এবং ওর মায়ের এমন কথা শুনে নাফসি বেশ রেগে যায়। এই তোরা নাটক বন্ধ কর, তোরা দুজন যে নাটক করতাছিস সেটা আমি ভালো করেই জানি। রাফি বলল আরে নাটক করব কেন শুনি? তারপর নাফসি বলল যদি নাটক না করিস তাহলে তোর মায়ের কথায় কি বোঝাচ্ছে বুঝতে পেরেছিস? ওই সন্তান তোর না, ডাক্তার ভুল রিপোর্ট দিছে, ওই সন্তানের বাবা অন্য কেউ। এইসব কথায় একটা জিনিস বোঝা যাচ্ছে, সেদিন তুই আমাকে ধর্ষণ করিস নাই। আচ্ছা বুঝলাম রিপোর্ট ভুল, কিন্তু তুই যদি আমাকে ধর্ষণ নাই করে থাকিস তাহলে কিভাবে আমাকে মেনে নিলি, আমার সন্তানকে মেনে নিলি? আবার কেনই বা বললি আমি নাফসিকে ধর্ষণ করছি, এই সন্তান আমার? উত্তর দে আমাকে মাদার ফাক। তখন রাফি বলল কোনো উত্তর নেই আমার কাছে, তবে একটি কথা, আমি প্রায় রাত্রে মদ পান নেশা করে বাড়িতে ফিরতাম, হয়তো নেশার ঘরে তোমাকে ধর্ষণ করছিলাম। না, সেই দিন তুই নেশার ঘরে ছিলি না, তুমি কিভাবে বুঝলা সেটা? তারপর নাফসি বলল নেশা করে থাকলে তোর শরীরে নেশার গন্ধ থাকতো, কিন্তু সেটা তোর শরীরে ছিল না, তুই একদম ঠিক ছিলি। তারপর রাফি বলল আমি নেশার ঘরে না থাকলে এমন কাজ কখনোই করতে পারবো না, এটা আমার নিজের উপর বিশ্বাস আছে। নাফসি বলল তোর কথা শুনে মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলতাছি, তুই সত্য কথা বলতাছিস, আসলে তুই চাসটা কি? রাফি বলল প্লিজ নাফসি একটু চুপ করো, আগে আমার মায়ের সঙ্গে কিছু কথা বলতে দাও প্লিজ, আমি জানতে চাই কেন এমন করলো আমার মা। নাফসি বলল ঠিক আছে জিজ্ঞাসা কর। রাফি বলল মা আমাদের টাকা পয়সা ঠিকই তো আছে, অনেক টাকা অনেক পয়সা, তুমি কেন এমন কাজ করো? রাফির মা বলল এইসব আমি বলতে পারবো না। তারপর রাফি বলল না তোমাকে বলতেই হবে, আজকে সত্যিটা সবার সামনে আনতেই হবে, প্লিজ সত্যিটা বলো। সন্তানের এমন আকুতি মিনতি শোনার পরে সে রাজি হলো আর বলতে শুরু করলো গাইস এই ভিডিও লাইক টার্গেট 2K, যদি একদিনের ভিতরে 2K লাইক কমপ্লিট করতে পারো তাহলে কালকেই পার্ট 3 পাইবা। আর সবার কাছে রিকোয়েস্ট সবাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা। দেখা হইব নেক্সট পার্টে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড আল্লাহ হাফেজ।